উফ, ব্যথা পাচ্ছি। আস্তে করেন প্লিজ। এইভাবে জোরে জোরে করবেন না, আপনার দোহাই লাগে। তোকে টাকা দিয়েছি কি আস্তে করার জন্য? আমার যেভাবে ইচ্ছে করব। 1 ঘন্টার জন্য তুই আমার। আমি যা বলবো তোর তাই শুনতে হবে। একদম চিৎকার করবি না। যদি বেশি চিৎকার করিস তাহলে টাকা না দিয়ে চলে যাব। না প্লিজ যাবেন না। আমি আর চিৎকার করব না। আপনার যা ইচ্ছে করতে পারেন, যেভাবে ইচ্ছে করতে পারেন। আমি আপনাকে আর কিচ্ছু বলবো না। মনে থাকে যেন। রাফি 1 ঘন্টার জন্য নেহাকে টাকার বিনিময়ে কাছে নিয়েছে। নেহা একজন পতিতা। রাফি এখনো নেহার চেহারা দেখেনি। রাফির বলার পর নেহা আর কোনো চিৎকার করেনি। রাফি তার ইচ্ছে মতো নেহাকে ব্যবহার করতে থাকে। নেহার খুব করে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু কোনোভাবেই সে কান্না করতে পারছে না। কান্না করবেই বা কিভাবে? সে 1 ঘন্টার জন্য টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। রাফি আরো কিছুক্ষণ নেহার শরীর ভোগ করার পর নেহার শরীরের উপর গায়ে এলিয়ে দিলেন। তারপর নেহার ঠোঁটজোড়া নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে ধরলো আর নেহার ঠোঁটজোড়া চুষতে লাগলো। নেহাও কিছু উপায় না পেয়ে তার সাথে রেসপন্স দিতে থাকে, কারণ নেহা যে তার কাছে টাকায় বিক্রি হয়ে গেছে। রাফি নেহার পুরো শরীরে হাত বোলাতে থাকে। নেহার খুব বিরক্তি লাগছিল, কিন্তু কিচ্ছু করার নেই। মুখ বুজে সবকিছু সহ্য করে নিতে হচ্ছে। রাফি নেহাকে ব্যবহার করা হয়ে গেলে নেহার উপর থেকে উঠে প্যান্টের বেল্ট পরতে পরতে বলে, এই নে তোর টাকা। আজকে যা মজা দিলি তা কোনোদিন ভুলবো না। আচ্ছা, তোর মুখ ঢেকে রেখেছিস কেন? আপনি যার জন্য টাকা দিয়েছিলেন তা তো হয়ে গেছে, আর কিছু জানতে হবে না। এটা আমার ব্যক্তিগত। এই নিয়ে আরো টাকা। আমি তোকে দেখতে চাই। দুঃখিত, আমি আমার মুখ দেখাতে পারবো না। ওই, একদম আমার সাথে ভাব দেখাবি না। বিছানায় যেতে পারবি আর নিজেকে দেখাতে পারবি না? ফেস ছাড়া তো সবকিছু দেখিয়েছিস, তাহলে ফেস দেখাতে এত লজ্জা কিসের? আপনি যা ভাবতে পারেন, কিন্তু আমি দেখাতে পারবো না। মেয়েটার কথা শুনে অনেক রাগ হলো। এক প্রকার জোর করে মেয়েটার মুখ থেকে মুখোশটা খুলে ফেললাম। তারপর যা দেখলাম তার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। এতক্ষণ যার সাথে আমি শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলাম সে আর কেউ না, আমার ভার্সিটির ক্রাশ নেহা। নেহা অনেক সুন্দরী। ভার্সিটির সবাই ওর জন্য পাগল ছিল। ওকে দেখে আমি অবাক হয়ে গেলাম। ও পতিতা কিভাবে? নেহাকে বললাম, তুই ভার্সিটিতে পড়েও একজন পতিতা, এটা আমি ভাবতে পারিনি। আর তুমি ভার্সিটিতে পড়েও পতিতালয়ে আসবে, এটাও আমি ভাবতে পারিনি। আমি তো আর তোমার মতো মেয়ে না যে নিজের দেহ বিক্রি করি। আমরা তো একই প্রকৃতির। তুমি টাকা দিয়ে দেহ ক্রয় করো, আর আমি টাকার বিনিময়ে সেটা বিক্রি করি। দেখো, এসব ফালতু কথা বাদ দাও। তুমি এই পতিতা পেশায় কেন? আমার বাবা নেই, মা আর 2টা ছোট ভাই বোন। সব খরচ আমার নিজের চালাতে হয়, সাথে নিজের পড়ালেখার খরচ টিউশনি করিয়ে তা যথেষ্ট না। এর জন্য পতিতা পেশা বেছে নিবে নাকি? অন্য কিছু করতে পারতে। অনেক চেষ্টা করেছি। সবাই শুধু আমার শরীর চায়, আমাকে না। কেউ জব দিবে না, কিন্তু 1 ঘন্টার জন্য অনেক টাকা দিবে। তোমার মনে আছে কিছুদিন আগে আমি ভার্সিটিতে কারো অসুস্থের কথা বলে টাকা চেয়েছিলাম, কিন্তু কেউ এগিয়ে আসেনি। তুমি এখন আমাকে এত টাকা দিলে, কিন্তু তখন দিলে না। যদি সবাই সাহায্য করত, তাহলে হয়তো আমাকে পতিতা হতে হতো না। কারণ যার অসুস্থের কথা বলেছিলাম সে আমার মা ছিল। ডাক্তার বলেছে চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে। কি করব বলো? মাকে তো আর এইভাবে বিনা চিকিৎসায় মরে যেতে দিতে পারি না। অন্য কোনো জবের সন্ধান করনি? তুমি যথেষ্ট স্মার্ট, যে কোনো জব করতে পারতে। অনেক জায়গায় গিয়েছিলাম, তারা আমাকে জব দিবে না, কিন্তু 1 ঘন্টার জন্য পেতে চাই, তার জন্য টাকা দিবে। আর একজন ধর্ষিতা মেয়ে পতিতা হলেই বা কি আসে যায়? ধর্ষিতা মানে কি বলছো তুমি? জবের ইন্টারভিউ দেওয়ার জন্য একদিন বাসায় আসতেই রাত হয়ে গিয়েছিল। হঠাৎ কিছু ছেলে আমাকে জোর করে নিয়ে যায়, তারপর ধর্ষণ করে বাসায় দিয়ে যায়। তারপর একদিন বাসায় গিয়ে শুনি বাড়িওয়ালা আঙ্কেল ভাড়ার জন্য এসেছিলেন। আমার কাছে তখন টাকা ছিল না। আমি তাকে বলতেই তাদের বাসায় গেলাম। যাওয়ার পর সে আমাকে পানি দেয়। হয়তো পানিতে কিছু মিশানো ছিল, সেও আমাকে ধর্ষণ করেছিল। আমি দেখে যাচ্ছিলাম, কিন্তু কিছু বলতে পারছিলাম না। তারপর যখন কোনো জব পাচ্ছিলাম না, তখন পতিতা পেশা বেছে নেই। মাকে বাঁচাতে হবে। এই দুনিয়ায় সবাই স্বার্থপর, নিজের স্বার্থ সবাই খোঁজে। আজকে আমি পতিতা, তার একমাত্র কারণ হলো এই সমাজ। ভালো মানুষ একটাও নেই এই সমাজে। কাকে বিশ্বাস করব বলো? নিজের বড় ভাইয়ের মতো যাকে জানতাম, সেও আমাকে বাসায় একা পেয়ে ইচ্ছে মতন ধর্ষণ করে। সেদিন মরতে চেয়েও মরতে পারিনি। কেন জানেন? কারণ আমার মা ছাড়া যে আমার আর কেউ নেই। আমার কিছু হয়ে গেলে আমার মায়ের কি হবে? ছোটবেলায় বাবাকে হারিয়ে ফেলেছি, এখন আর মাকে হারাতে চাই না। মায়ের চিকিৎসার জন্য টাকা কোথায় পাবো বলো? তাই এই পতিতার পথ বেছে নেওয়া। নেহার কথা শুনে খুবই খারাপ লাগলো। স্পষ্ট দেখতে পাচ্ছি
নেহার চোখে পানি, নিজের প্রতি অনেক ঘৃণা হচ্ছে। ওই দিন যদি নেহাকে সিরিয়াসলি নিতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না। নেহাকে বললাম, চিকিৎসা করাতে কত টাকা লাগবে? 4 লাখ। আমি নিজেকে বিক্রি করে টাকা জমানোর চেষ্টা করছি। ডক্টর বলেছে অপারেশনে দেরি হলে মাকে বাঁচানো যাবে না। জানো, আমি যখন বাসায় যাই তখন কারো দিকে তাকাতে পারিনি। তারা ভাবে আমি কোনো জব করি, কিন্তু এমনই এক জব করি যা কখনো কাউকে বলা সম্ভব না। মা আমাদের জন্য অনেক কষ্ট করেছে। বাবা তো সেই ছোটবেলায় মারা গেছে। এখন আমি কিভাবে মাকে বিনা চিকিৎসায় মারা যেতে দেখব? আমার কাছে পতিতা হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না এতগুলো টাকা জোগাড় করার। আমি সব টাকা দিব। কালকে তোমার মায়ের অপারেশন হবে। তোমার সাথে কতদিন থাকতে হবে? থাকতে হবে না। তুমি কেন এতগুলো টাকা দিবে? আমার করুণার প্রয়োজন নেই, আমি টাকা জোগাড় করতে পারবো। আমি করুণা করছি না। আমি আজকে প্রথমবার এখানে এসেছি, ভেবেছি টাকা দিয়ে সুখ কিনবো। কালকে সময় মতো তোমার মাকে হাসপাতালে নিয়ে আসবে। একদিন পর নেহার মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। নেহা অনেক চিন্তা করছে, আমি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। অনেকক্ষণ পর ডাক্তার আসলো। ডাক্তার এসে বলল, সরি, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু বাঁচাতে পারিনি। এটা শোনার পর নেহা আর ওর ভাই বোনরা চিৎকার দিয়ে কাঁদতে লাগলো। মা, তুমি কেন আমাদের ছেড়ে গেলে? তুমি না বলেছিলে কখনো আমাদের একা ছেড়ে যাবে না? তোমার কথা কেন রাখলে না? তুমি কেন ছেড়ে গেলে আমাদের? আমার দু চোখ বেয়ে পানি পড়ছে। নেহাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। একটা মেয়ে যে তার মাকে বাঁচানোর জন্য এত সংগ্রাম করেছে, পতিতা হয়েছে, তারপরও বাঁচাতে পারেনি, তাকে কি বলে সান্ত্বনা দিব? 3 দিন পর আমি তোমার টাকা পরিশোধ করে দেব। কিভাবে? আবার পতিতা পেশে যোগ দিয়ে? আমার কথা শুনে নেহা মাথা নিচু করে আছে। আমি ওকে বললাম, আর কখনো তোমাকে পতিতা হতে হবে না। আজকের পর থেকে তোমার একটা পরিচয় হবে, তা হলো তুমি আমার স্ত্রী। কি বলছো তুমি? আমার মতো একটা পতিতাকে তুমি বিয়ে করবে? কেন, তুমি পতিতা বলে কি তুমি মানুষ না? আর তুমি তো নিজের ইচ্ছে এসব করনি, তোমাকে এসব কিছু সমাজ করতে বাধ্য করেছে। আমি তোমার মতো ছেলের বউ হলে তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। সবাই তোমাকে পতিতার স্বামী বলে ডাকবে। হোক, তাতেও আমার কোনো আপত্তি নেই। কেন বুঝতেছেন না আমি একজন পতিতা? আমাকে বিয়ে করলে আপনি কখনো সুখী হতে পারবেন না। আমার ছোট ছোট বোন আছে, আমাকে আমার মতন থাকতে দিন। আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব। না হয় আপনি এসে প্রতিদিন আমাকে ভোগ করে যেন, তবু প্লিজ আমাকে বিয়ের কথা বলবেন না। বলেছি না তোমাকে ওই মুখে আর পতিতার কথা মুখেও আনবে না। চলো কাজী অফিস, আজকে আমি তোমাকে বিয়ে করব। আমি নেহার হাত ধরে টেনে গাড়িতে উঠালাম। নেহা কি বলবে ভেবে পাচ্ছে না। আমি সোজা কাজী অফিস এসে ওকে বিয়ে করে নেই। তারপর ওর ছোট ভাই ও বোনকে নিয়ে আমাদের বাসায় চলে আসি। রাতে ও ওর ছোট ভাই ও বোনকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমার রুমে আসলো। আমি বিছানার উপর বসে মোবাইল টিপতেছি। ও আমাকে বলল, কেন বিয়ে করলেন আমাকে? কেন আমার মতন একজন পতিতা ধর্ষিতা মেয়েকে নিজের বউ বানিয়ে নিলেন? কেন? সে অনেক কাহিনী, পরে একদিন বলবো। আসো আমরা ঘুমিয়ে পড়ি। না, আজকে আর আমি ঘুমাবো না। আজকে আমি আপনার মুখে এটা শুনেই ছাড়বো, তারপর ঘুমাবো। শোনো তাহলে, আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দেখি আমার বাবা প্রতিদিন রাতে নেশা করে আসতো আর আমার মাকে লাঠি দিয়ে পিটাতো। মা বাবার মার সহ্য করতে না পেরে জোরে জোরে চিৎকার করতো, আর আমি লুকিয়ে লুকিয়ে সবটা দেখতাম। সারা রাত মা ব্যথায় কান্না করতো আর বাবা নতুন নতুন মেয়ে নিয়ে এসে প্রতিদিন রাতে মজা করতো। টাকা পয়সার কোনো অভাব ছিল না আমাদের, কিন্তু অভাব ছিল ভালোবাসা। মা প্রতিদিন বাবার মার খেতে খেতে একদিন মারা যায়। তখন আমার বয়স ছিল 6 বছর। বাবা আরেকটা নতুন বিয়ে করে আনে। সৎ মা প্রতিদিন মারে, ঠিকমতো খাবার দেয় না। আমি কিছু মনে করতাম না, মা তো মাই হয়। নিজের মায়ের আদর পাইনি যদি এই মা আমাকে একটু ভালোবাসে। সৎ মায়ের ভালোবাসা পাওয়ার জন্য বাসার সকল কাজ আমি নিজেই করি। বাবা প্রতিদিন নেশা করে আসবে আর ঘুমাবে। এইদিকে মা আমার সামান্য কাজ ভুল হলে প্রচুর মারধর করবে। বাবাকে অনেকবার বিচার দিয়েছি, বাবা কিছুই বলে না। 1 বছর পর আমার আরেকটা ভাই হয়। মা সারাদিন ওকে নিয়েই পড়ে থাকে। কোনো কাজ না করলে বাবাকে বিচার দেয়, তোমার ছেলে এটা করেনি ওটা করেনি। আজকে ওর একটা বিহিত করতেই হবে, না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। মায়ের এমন উস্কানিমূলক কথা শুনে বাবা কোমরের বেল্টটা খুলে আমাকে মারতো। আমি ব্যথায় যন্ত্রণায় চিৎকার করতাম, কিন্তু কোনো লাভ হতো না। একদিন রাগ করে আমি আমার বাবা মাকেই আগুনে পুড়ে মেরে ফেলি। তারপর দীর্ঘ 9 বছর জেল খেটে বের হই। যেহেতু বাবার অনেক সম্পত্তি ছিল তাই তার সবকিছু আমার হয়ে যায়। মায়ের ভালোবাসা তো কখনো পাইনি, আর তুমিও তো তোমার মাকে হারিয়ে ফেলেছো। আর তোমার ছোট ছোট ভাই বোন আছে। আমিও চাই না ওরা আমার মতো হোক। তুমি কি আমাকে ভালোবাসতে পারবে না? শুনেছি নারীরা যাদের ভালোবাসে মন থেকে ভালোবাসে, এই জন্য আমি তোমাকে বিয়ে করেছি, বুঝেছো?
রাফির কথা শুনে আমি তাকে কি বলবো ভাষা পাচ্ছি না। তবুও রাফিকে কাছে টেনে নিয়ে ওর কপালে একটা কিস করলাম। তারপর ওর হাতটা ধরে বললাম, রাফি শোনো, যা হয়েছে ভালোই হয়েছে। এইসব কথা ভেবে আর কষ্ট পেও না। তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছো না, আমি সেটা সারা জীবন আগলে রাখবো। তুমি ছাড়া যে আমারও আর আপন বলতে কেউ নেই। আমিও তোমাকে আগে থেকেই অনেক ভালোবাসতাম। মনে আছে তুমি কলেজে আমার পিছু পিছু ঘুরতে? আমি ঠিক সেই সময় তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু মায়ের অসুস্থতার জন্য বলতে পারিনি। কিন্তু আজ বলতেছি, আই লাভ ইউ রাফি। আই লাভ ইউ টু। আচ্ছা, আজকে তো আমাদের বাসর রাত। সারা রাত কি শুধু গল্পই করে কাটিয়ে দেবে, না অন্য কিছুও করবে? অন্য কিছু কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না। আরে ওইটা যেটা তুমি বিয়ের আগে করেছিলে, যার জন্য তোমার সাথে আমার পরিচয়, ওইটা। ও, কিন্তু এখন আমার মুড নাই। আজকে আর করবো না, পরে একদিন করব। না, আমি আজকে এখন করব। তোমার মুড নেই তো কি হয়েছে, আমার তো আছে। আমি তোমার মুড নিয়ে আসতেছি। তাই বলে এই অবস্থায়? শোনো, বাসর রাতে সকল স্বামী স্ত্রী এটা করে, আমরা কেন করব না? সকলের মতো আমরাও এই দিনটাকে স্মরণীয় করে রাখতে চাই। কাছে আসো, আমি তোমার মুড নিয়ে আসতেছি। রাফি আমার কাছে আস্তে আস্তে এগিয়ে আসলো। আমিও রাফির কাছে এগিয়ে গেলাম। তারপর রাফির দুই গালে দুটো কিস করে দিলাম। ওর ঠোঁটজোড়া আমার ঠোঁটের দখলে নিয়ে নিলাম। কিছুক্ষণ পর রাফিও আমার সাথে রেসপন্স করতে লাগলো। আমার নাকের গরম নিঃশ্বাস রাফির মুখের উপর পড়ছে। রাফিও আমার মাথার চুল টেনে জোরে জোরে কিস করতে শুরু করলো। প্রায় 15 মিনিট পর একে অপরকে ছেড়ে দিলাম। আমি রাফিকে বললাম, এখন মুড এসেছে, তাহলে চলো ফিল্ডে নেমে পড়ি। চলো, আমার আর সহ্য হচ্ছে না। তারপর আমরা একে অপরকে জড়িয়ে ধরি। রাফি আমার পুরো শরীরে ওর ওই নরম হাত বিচলিত করে। তারপর আমার সব কাপড় খুলে নেয়। তারপর রুমের লাইটটা অফ করে আমরা চলে যাই নতুন এক জগতে, যেখানে শুধু সুখ আর সুখ। যারা এখনো বিয়ে করেননি তারা এই সুখের কথা বুঝবেন না। তো শীতকাল তো চলেই এসেছে, বিয়েটা করে নাও আর এরকম সুখের ভাগীদার হও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।